চতুর্থ যে সিনেমার কথা বলবো তা হচ্ছে কভি আলবিদা না কেহনা। এটি 2006 সালে এটি হয়েছিল এবং এর পরিচালক ছিলেন করণ জোহার। সো এটি নিউ ইয়র্কে বসবাসরত দুই ভারতীয় দম্পতির একটি জটিল সম্পর্কের কাহিনী। এখানে দেব এর ভূমিকায় রয়েছে শাহরুখ খান এবং মায়া এর ভূমিকায় রয়েছে রানী মুখার্জি। সো তাদের এখানে একটা অখুশি বিবাহিত জীবন নিয়ে তারা সংগ্রাম করতে থাকে। Hi everybody, I am Manik and once again from the channel Literature Study at Home, I welcome you from the core of my heart. So today I am going to discuss with you a very interesting topic. আমি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা দ্বিতীয় পত্র থেকে অর্থাৎ ইংরেজি সাহিত্য থেকে। আমরা আজকে ডায়াসপোরা লিটারেচার নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, ইন্টারেস্টিং ওয়েতে আমরা টপ 10 বলিউড, টলিউড অর্থাৎ টপ 10 ইন্ডিয়ান মুভির কথা বলবো, যেগুলো ডায়াসপোরা সাহিত্যের উপর রচিত বা ওর উপর অনুকরণ করে করা। তো যদি আমরা এই ধরনের সাহিত্যটাকে দেখি, এই সাহিত্যের মূল বৈশিষ্ট্য হলো নিজস্ব দেশ, নিজস্ব সংস্কৃতি ও নিজস্ব পরিচয় থেকে তারা একটা দূরে থাকার কারণে তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা, তাদের একটা ওই মূলের প্রতি বা শিকড়ের প্রতি একটা টান রয়েছে এবং নতুন সংস্কৃতির সাথে তারা যে সেখানে থাকছে এবং খাপ খাওয়ানোর চেষ্টা করছে, সেই সংগ্রামটা লক্ষ্য করা যায় তাদের লেখার মধ্যে। সো ডায়াসপোরা সাহিত্য যারা লেখে, ওই লেখকরা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যক্তিগত তারা কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং তারা কিন্তু তাদের সাহিত্য কর্মের মাধ্যমে ফুটিয়ে তোলেন মূলত এই সমস্ত সাহিত্যিকরা তাদের লেখাতে। তো আমরা এবারে দেখে নেব ডায়াসপোরা সাহিত্যের বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথমত হচ্ছে এদের প্রথম যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়ে থাকে যে এদের পরিচয় নিয়ে তারা খুব চিন্তিত থাকে, পরিচয়ের একটা সংকটময় পরিস্থিতি তারা ফিল করে। অর্থাৎ ডায়াসপোরা সাহিত্য বারবার এদের ওই পরিচয় সংকটের প্রশ্নটা তোলে কিন্তু। অর্থাৎ এখানে ব্যক্তিরা নতুন দেশের সামাজিক কাঠামোতে যেমন খাপ খাওয়ানোর চেষ্টা করে এবং সেই খাপ খাওয়ানোর সময় নিজেদের আত্মপরিচয়ের যে একটা বিষয়টা থাকে সেটা কিন্তু মাঝে মধ্যে পিছিয়ে পড়ে। তো এক প্রকার ওই নতুন কালচার আবার নিজের কালচার এবং একটা দ্বন্দ্ব তাদের মধ্যে একটা চলতে থাকে এখন আর কি। এছাড়া শুধু এটা নয়, তাদের মধ্যে কিন্তু পরিচয়ের সাথে সাথে সংস্কৃতিগত কিন্তু একটা প্রায়শই একটা সংঘাত লেগে থাকে। তো নিজের জন্মভূমির সেখানকার একটা সংস্কৃতি ছিল এবং নতুন পরিবেশের সংস্কৃতির মধ্যে তো একটা বেশ সুন্দর একটা মানে ডিবেট চলতে থাকে তাদের মধ্যে এবং লেখকরা প্রায়শই উভয় সংস্কৃতির মধ্যে একটি ভারসাম্য রাখার চেষ্টা করে, ঠিক আছে, এবং নতুনটাকে আপডেট করার চেষ্টা করে। আর তৃতীয় যদি বলি, হ্যাঁ, এদের মধ্যে নস্টালজিয়া প্রচুর হয়। তো ডায়াসপোরা সাহিত্যে আমরা দেখে থাকি বিশেষ করে ইস্টার্ন কান্ট্রির পিপলরা, রাইটাররা ও তাদের দেশের প্রতি অর্থাৎ তাদের কান্ট্রির প্রতি একটা গভীর একটা হোম সিকনেস থাকে, আকর্ষণ থাকে। তো লেখকরা প্রায়শই নিজের এই মূলের প্রতি বা শেকড়ের প্রতি টানটা অনুভব করেন এবং তাদের লেখাই কিন্তু প্রতিফলিত প্রায়শই দেখা গেছে। এছাড়া যদি আমরা দেখি একটা না মানে চতুর্থ যদি বলি, এই নস্টালজিয়া এক জিনিস, আরেকটা হচ্ছে একটা মানে অলৌকিক অনুভূতি, মানে এক প্রকার একটা মানে অবিচ্ছেদ্য একটা টান। সো মাতৃভূমি থেকে দূরে থাকা এই কারণ হতে পারে বা যাই হতে পারে, লেখকরা কিন্তু নিজেদেরকে কোথাও মানে এমনটা ফিল করে যে না কোথায় আছি বা ওই সেখানে মানে আমার মূলটা কোথায়, তো তার প্রতি একটা না ডিপ রুটেড একটা মানে একটা অলৌকিক একটা কানেকশন সে ফিল করে। তো এই অনুভূতি না সাহিত্যে একটি মানে বিচ্ছিন্নতার অনুভূতি কিন্তু সৃষ্টি করে। তাই ডায়াসপোরা রাইটিংটা পড়লে আমাদের অনেকটা মানে ক্লোজ টু হার্ট হয়ে যায় যে কতটা মানুষ অ্যাটাচমেন্ট নিয়ে থাকতে চায়। আসলে মানে এই যদি চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখি একটু, তো এই ডায়াসপোরা সাহিত্যের মূল বিষয় হচ্ছে কিন্তু মানে একটি দেশের মানুষ জন্মগত দিক থেকে সে তার
প্রফেশনাল হোক বা বিভিন্ন কারণে সে তার অন্য দেশে বসবাস করছে, সে যে কারণে হোক না কেন, কিন্তু তার সেই পূর্বের দেশের প্রতি তার কিন্তু একটা বিশেষ বিশেষ একটা টান থাকে। এবারে কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য কর্ম যেগুলো রচিত হয়েছে এই ডায়াসপোরা সাহিত্যের মধ্যে। তো নাম্বার 1 হচ্ছে ঝুম্পা লাহিড়ীর দ্য নেমসেক, দেখতে পারেন এগুলো। দ্য ইন্টারপ্রিটার অফ মেলোডিজ, খুবই বিখ্যাত বিখ্যাত এগুলো। আর ভিএস নাইপল, তার লেখা এ হাউস ফর মিস্টার বিশ্বাস, ইন এ ফ্রি স্টেট, এগুলো সব কিন্তু মানে প্রাইম লেভেলের ডায়াসপোরা সাহিত্যের উদাহরণ। এছাড়া আরেকজনের রাইটারের নাম মনে করছে সালমান রুশদি। সালমান রুশদির মিডনাইটস চিলড্রেন, দ্য স্যাটানিক ভার্স, এগুলো এগুলো তো ভারতীয় বললাম। যদি আপনারা বিদেশীয় রাইটার দেখেন, যেমন হচ্ছেন আফ্রিকার চিমামন্দা এনগজি আদিচে, তার লেখা আমেরিকানা, হাফ অফ এ ইয়েলো সান, এগুলো কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ, আরেকজন ভারতীয় রাইটারের কথা বলে গেলাম, অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন, দ্য গ্লাস প্যালেস, এগুলো কিন্তু প্রাইম এক্সাম্পল অফ ডায়াসপোরা লিটারেচার। ওকে, এবারে আসবো এমন 10টি ভারতীয় চলচ্চিত্রকে নিয়ে যেগুলো ভারতীয় এই ডায়াসপোরা বা প্রবাসী সমাজের জীবন, তাদের সংস্কৃতি, তাদের সমাজের এবং তাদের পরিচয়, এদের যে অন্য জায়গায় তারা থাকছে, অন্য দেশে তাদের মধ্যে যে একটা সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এগুলো নিয়ে আমি ডিল করব। তো এক এক করে আসবো। এক একটি গল্পে এক একটি সিনেমার মধ্যে কিন্তু তারা কিন্তু তাদের ওই সমস্ত যে চরিত্রগুলি কিভাবে তারা এই ভিন্নত্ব থাকার ফলে কেমন ইম্প্যাক্টটা হচ্ছে বেশি করে আমরা দেখবো। প্রথম হচ্ছে খুবই খুবই বিখ্যাত একটা সিনেমা, 1995 সালে এটি আমরা দেখেছিলাম সিনেমা জগতে আসতে, বলিউড একটা সিনেমা, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। সো এই সিনেমাটার পরিচালক ছিলেন আদিত্য চোপড়া। তো আমরা জানি এই চলচ্চিত্রে রাজ মালহোত্রা, যার ভূমিকাটি অ্যাকচুয়ালি করেছিলেন শাহরুখ খান, এবং আরেকটি সেন্ট্রাল ক্যারেক্টার ছিল সিমরান, এবং এই সিমরান সিং ছিল যে রোলটা করেছিল, কাজল করেছিল। তো এদের এই যে দুজন নামে দুটি কিন্তু ব্রিটিশ ভারতীয় চলচ্চিত্রের চলচ্চিত্র বলছি চরিত্র, এরা কিন্তু ভারতীয় চরিত্রের প্রেম কাহিনী দেখানো হয়েছে। তো সেখানে সিমরান একজন ভারতীয় পরিবারের মেয়ে, যার বাবা তাকে ভারতের একটি ছেলের সঙ্গে বিয়ে দিতে চান। যদিও সিমরান এর সাথে রাজের একটা প্রেম হয়, রাজ সিমরনকে তার পরিবারের সম্মতিতে পেতে সে ভারতে আসে। তো গল্পটি প্রবাসী ভারতীয়দের জন্য সাংস্কৃতিক একটা কালচারাল একটা যেমন ডিবেট দেখাচ্ছে, এবং পারিবারিক একটা মূল্যবোধের সংস্পর্শে বড় হওয়ার বিষয়টিকেও তুলে ধরছে। ওকে, সো এটি হচ্ছে কিন্তু মানে এই সিনেমাটা কিন্তু একটা প্রাইম এক্সাম্পল একটা ডায়াসপোরা সাহিত্যে। এছাড়া আপনারা দেখতে পারেন দ্বিতীয় যেটা আমার মাথায় আসছে, স্বদেশ। স্বদেশ এই সিনেমাটি 2004 সালে প্রকাশিত হয়েছিল, এবং এটি পরিচালক ছিলেন আশুতোষ গোয়ারিকার। ওকে, এখানে আমরা দেখতে পাই মোহন ভাগবত। এই মোহন ভাগবতের চরিত্র করেছিল শাহরুখ খান। নাম্বার 1, NRI, নাসা বিজ্ঞানীর গল্প এখানে, যে তার ছোটবেলার দায়ী কাবেরীকে এখানে যে রোলটা প্লে করছে কিশোরী বালাল। ওকে, তার খোঁজে তিনি ভারতে ফিরে আসে। সো গ্রামে এসে মোহন উপলব্ধি করে দেশকে সাহায্য করার জন্য এবং উন্নত জীবনের স্বপ্ন ছেড়ে সে কিন্তু কোথায় চলে গেছে। তাই সে ভাবতে থাকে যে এখানেই নিজের জায়গা তার হওয়া উচিত। ওকে, সো প্রবাসীদের মধ্যে দেশে ফিরে আসার তার এই যে চেতনা, ওইখানে থাকতে থাকতে, বিদেশে থাকতে থাকতে ও নিজ মাতৃভূমির প্রতি তার যে এই দায়বদ্ধতার ভাবনা আমরা কিন্তু এই সিনেমার মধ্যে ফুটে উঠতে দেখেছি। ওকে, এরপরে তৃতীয় যে সিনেমাটির কথা বলবো, এটিও কিন্তু একটা বিখ্যাত একটা সিনেমা, নাম হচ্ছে দ্য নেমসেক। দ্য নেমসেক এটি কিন্তু 2006 সালে কিন্তু এটা মানে এটাকে প্রিমিয়ার বা বলতে পারি যে এটা হয়েছিল। তো এর পরিচালক হচ্ছে মীরা নায়ার, এবং এটি ঝুম্পা লাহিড়ীর
জাস্ট এই নেমসেক নামেই একটা উপন্যাস ছিল, সেই উপন্যাসের অবলম্বনে কিন্তু এই সিনেমাটি কিন্তু তৈরি হয়েছে। এখানে গোকুল গঙ্গোপাধ্যায় যার রোলটি প্লে করছে কাল পেন, জীবন, প্রবাসী বাঙালি পরিবার এবং পরিচয় যে আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে এই গল্প কিন্তু দেখানো হয়েছে। সো ভারত থেকে আমেরিকায় আসা, তার বাবা মায়ের সাথে এক নিজের কালচার থেকে দূরত্বে থাকা গোকুল তার নিজের আইডেন্টিটিকে সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছে আমেরিকাতে। ওকে, চতুর্থ যে সিনেমার কথা বলবো তা হচ্ছে কভি আলবিদা না কেহনা। এটি 2006 সালে এটি হয়েছিল এবং এর পরিচালক ছিলেন করণ জোহার। সো এটি নিউ ইয়র্কে বসবাসরত দুই ভারতীয় দম্পতির একটি জটিল সম্পর্কের কাহিনী। এখানে দেব এর ভূমিকায় রয়েছে শাহরুখ খান এবং মায়া এর ভূমিকায় রয়েছে রানী মুখার্জি। সো তাদের এখানে একটা অখুশি বিবাহিত জীবন নিয়ে তারা সংগ্রাম করতে থাকে এবং পরবর্তীতে তাদের সম্পর্ক আরো জটিল হতে থাকে। সো এই সিনেমাটি প্রবাসী জীবন, সেখানে থাকলে তাদের যেমন মানসিক চাপ হচ্ছে, সাংস্কৃতিক চাপ রয়েছে এবং পারিবারিক এবং সম্পর্কের মাঝে তারা কিভাবে ভারসাম্য রক্ষা করতে হবে তাকে নিয়ে তারা খুব চিন্তিত। আর এই বিষয় নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। 5 নম্বর সিনেমা যেটা আসবো তার নাম হচ্ছে মনসুন ওয়েডিং। মনসুন ওয়েডিং এটি 2001 সালে হয়েছিল এবং এর পরিচালক হচ্ছে মীরা নায়ার। ওকে, সো এই সিনেমায় দিল্লিতে অনুষ্ঠিত একটি বিয়ের গল্প এবং সেই বিয়ের গল্পে আমরা দেখতে পাই যেখানে পরিবারের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে। এটি ভারতের আধুনিক প্রবাসী পরিবার। ওকে, পুরনো তাদের সংস্কৃতি রয়েছে ও নতুন মূল্যবোধের এখানে একটা দ্বন্দ্ব চলছে। সেরকম পারিবারিক ঐতিহ্যের প্রতি এখানে কিছু আবেগের কথা এখানে তুলে ধরা হচ্ছে। সো একটু মানে অ্যাঙ্গেলটা ডিফারেন্ট এখানে কিন্তু। 6 নম্বর সিনেমায় রয়েছে ভেরি 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 ইমপ্রেসিভ একটা সিনেমা, মাই নেম ইজ খান। ওকে, এখানে পরিচালক হচ্ছে করণ জোহার এবং এটা 2010 সালে এটি সিনেমা হিসেবে এসেছিল। আমরা এখানে চরিত্র হিসেবে দেখতে পাই রিজওয়ান খানকে। এই রিজওয়ান খানকে যে রোলটা প্লে করছে সে হচ্ছে শাহরুখ খান এবং তিনি হচ্ছেন একজন মুসলিম প্রবাসী যিনি আসপেরেজার সিনড্রোম নামক একটি রোগে আক্রান্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি বসবাস করেন। তো এখানে আমরা দেখতে পাই যে তিনি বড় ধরনের একটা বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। ওকে, এবং তার নিজের পরিচয় খোঁজার একটা চেষ্টা করছেন। সো এই চলচ্চিত্রটি ওয়ান্স এগেন ডায়াসপোরা এবং একটা মুসলিম জীবনীদের সংগ্রাম হিসেবে দেখানো হচ্ছে, যেখানে বিভাজন, আত্মপরিচয়ের উপর একটি শক্তিশালী কিন্তু একটা মেসেজ দিচ্ছে এই সিনেমাটি। এছাড়া হচ্ছে 7ম আমার লিস্টে রয়েছে ইংলিশ ভিংলিশ। ওকে, এটি 2012 সালে হয়েছিল। পরিচালক হচ্ছে গৌরী সিন্ধে। এই গল্পটি শশী নামের এক ভারতীয় গৃহবধূকে কেন্দ্র করে। এই শশী হচ্ছে এখানে যে রোলটি প্লে করছে শ্রীদেবী। ওকে, যিনি তার পরিবার সহ আমেরিকায় যান এবং সেখানে সব থেকে বড় সমস্যা যেটা পড়েছিল তিনি ভাষাগত সমস্যায় পড়েন। তবে ধীরে ধীরে তিনি আত্মবিশ্বাস খুঁজে পান এবং নিজের মূল্য বুঝতে শিখতে থাকেন। ধীরে ধীরে কিন্তু এটা হচ্ছে। এছাড়া আমরা এখানে দেখতে পাই যে প্রবাসী জীবনের একটা জটিলতা শুধু ভাবনায় নয়, এমনকি মানুষের সাথে ডিলিংও রয়েছে এবং সেখানে নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করা এই গল্পটি কিভাবে নারীদের একটা অভিজ্ঞতার একটা চিত্র ফুটে তুলেছে তা আমরা কিন্তু লক্ষ্য করে থাকি। নেক্সট আসবো 8 নম্বর আমার লিস্টে রয়েছে বেন্ড ইট লাইক বেখাম। এটা 2002 সালে এবং এর পরিচালক ছিলেন গুরিন্দর চাড্ডা। আমরা এই সিনেমায় দেখি ব্রিটিশ ভারতীয় সিনেমায় জেস নামের এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মেয়ের গল্প। ওকে, যিনি ফুটবল খেলতে চান। তার পরিবার ট্র্যাডিশনাল কিছু মূল্যবোধকে তারা প্রাধান্য দেয়, তাই তাকে খেলতে দিতে চায় না। তবুও সে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে দিতে থাকে। এই সিনেমায় দেখানো হয়েছে। 9ম আমার লিস্টে রয়েছে নমস্তে লন্ডন। এর পরিচালক হচ্ছে বিপুল আমরতলাল শাহ। এই ছবিতে জ্যাসমিন রয়েছে,
আর জাসমিনের রোলটি প্লে করছে ক্যাটরিনা কাইফ। তো তিনি এক এনআরআই মেয়ে এবং সে লন্ডনে বড় হয়েছে, কিন্তু পরিবার তাকে জোর করে ভারতে এনে বিয়ে দেয়। কিন্তু জাসমিন তাকে পুনরায় বিবেচনা করার জন্য তাকে তার সাথে অনেক রকম আচরণ করে। তো এতে মানে জাসমিন ধীরে ধীরে উপলব্ধি করতে পারে যে না, ভুল নয়, যাকে সে বিয়ে করেছে ঠিকই করেছে। তো এই যে তার যে এই আন্ডারস্ট্যান্ডিং, এই যে প্রবাসী জীবনের যে একটা সাংস্কৃতিক দ্বন্দ্ব, এখানে এসে সে কিন্তু সে ফিল করছে। এবার আসবো আমার আজকের সিরিজের 10তম অর্থাৎ শেষতম আমার যে সিনেমা, যেখানে দেখানো হচ্ছে এই ডায়াসপোরা অভিজ্ঞতা, পার্টিশন 1947, এবং এটি 2017 সালে হয়েছিল, এবং এটা গুরিন্দর চাড্ডাই এটাই তিনি পরিচালিত করেছেন। তো এটি একটি ঐতিহাসিক একটা সিনেমা, যেখানে ভারতের দেশ ভাগের সময়কালটাকে নিয়ে এখানে দেখানো হয়েছে। তো এটি মূল গল্প ভারতের পাশাপাশি এই যে ডায়াসপোরিক কালচার, সেখানে মানুষের অন্যত্র চলে যাওয়া, এইসব ঘটনাকে কিন্তু অধিকভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এই লিস্টটি আমার নিজের সিলেক্ট করা রয়েছে এখানে। তো এবারে আপনাদের কিছু এরকম সিনেমার কথা মনে থাকতে পারে যেটি ডায়াসপোরার মধ্যে পড়তে পারে, বা যেখানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে বলতে পারে। সো আমি চাইবো আপনারা কমেন্ট বক্সে আপনাদের সাজেশন জানাবেন। ওকে, আশা করি আলোচনাটি ইন্টারেস্টিং লাগলো। যদি ইন্টারেস্টিং লাগে, আমি আবারও এরকম কিছু 10টি ইন্ডিয়ান ফিল্ম নিয়ে আসবো, কারণ আজকের নেট সেটের সিলেবাসে এরকম কিন্তু কিছু প্রশ্ন আসছে। রাদার গত নেট পরীক্ষা আমরা দেখেছি যে ডিসেবিলিটি নিয়ে টেক্সট গুলো এসেছিল, যে ডিসেবিলিটি নিয়ে কোন কোন সিনেমা এখানে, কোন সিনেমাটি নয় এখানে। তো ভারতীয় সিনেমাগুলির মধ্যে এসেছিল। তো সিনেমা কিন্তু আজকের দিনে আমাদের নেট সেটের সিলেবাসেও ঢুকছে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে।